যাই বলো বরুণ জেঠু, আজ কিন্তু রিক্সা করে ঘোরাটা আমাদের ভালোই হলো। হ্যাঁ, ভালোই হয়েছে, শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো। তা কি করবে বলো, ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, তাই না? ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে, অনেকটা কেটেও গেছে। জানিস আকাশ, আমারও একবার রিক্সায় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কি ঘটনা বরুণ জেঠু? সে ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতালি সংঘ চলে এসেছে। থামুন দাদা, এখানেই থামুন। এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু। রিক্সায় ঘটনা? কি ঘটনা বরুণ জেঠু? আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি। তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। 12টা? হ্যাঁ রে, অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্য মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো। তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। দুর্গাচরণ কাকুর বাড়ি, তাও স্টেশন থেকে নয় করে 20-25 মিনিটের হাঁটা পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান, সাথে বেগুন, উচ্ছে ভাজা। আসুন আসুন। ও দাদা, ও দাদা, আসুন আসুন, আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান। একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে। আসুন আসুন। উফ, বাঁচালেন মশাই, খুব বাঁচালেন। খুব খিদে লেগেছে আমার। অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি। তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো। লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। কি বলছো কি বরুণ জেঠু? ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে? কিন্তু কিভাবে বরুণ জেঠু? তা কথায় কথায় আমি লোকটাকে বললাম, দেখেছেন, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আগে আমার নাম তারক। আচ্ছা তারক বাবু, হোটেলটা বুঝি নতুন খুলেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি তো বছর 5 আগেও এখানে এসেছি, কিন্তু এই হোটেল তো দেখিনি। সে আর কি করা যাবে বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল। কি বলছেন? কি সব থেকে পুরনো হোটেল? অথচ আমার চোখে পড়েনি। না, পড়েনি। এ কি, হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন? ও আপনার মনের ভুল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে। দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু? আপনি চেনেন আমার কাকুকে? আমি সবাইকেই চিনি। তাহলে বলুন তো আমি কে? আপনি পোস্টমাস্টার বরুণ বাবু, তাই তো? হ্যাঁ, আপনি আমারও নাম জানেন? বললাম তো জানি। এবার চলুন আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওই দিকেই। যাক, ভালোই হলো। এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না। আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুণ বাবু। তা হেঁটে যাব না তো কিসে যাব? সেটা আপনি এখনই দেখতে পাবেন বরুণ বাবু। অত রাতে তোমরা কিসে করে গেলে বরুণ জেঠু? রিক্সা করে। আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে, তাই তো? তুই একদম ঠিক ধরেছিস পল্টু, একেবারে ঠিক ধরেছিস। হঠাৎই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনও বুঝতে পারিনি, আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না। লালু,
আজ আমার সাথে তোর রিক্সাতে পোস্টমাস্টার বরুণ বাবু যাবেন। খুব ভালো, খুব ভালো। উঠে পড়ুন আমার রিক্সায় বরুণ বাবু। আজ অনেকদিন পর খুব মজা হবে। মজা হবে মানে কি বলতে চাইছো তুমি? ও কিছু না বরুণ বাবু, আসলে লালু কখন কি বলতে হয় ওসব বোঝে না। ও সব কিছুতেই মজা, তাই না লালু? হ্যাঁ, বুঝি না, আমি কিছুই তো বুঝি না। উঠে পড়ুন, উঠে পড়ুন। তা ভাড়া কত লাগবে সেটা তো বলো। ভাড়া? কিসের ভাড়া? আপনি তো আমাদের রাতের অতিথি, আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি? কি যে বলেন বাবু। কথায় কথায় আর সময় নষ্ট করবেন না, চলুন এবার যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে। আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন? শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, এ কি তারক বাবু, রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? কেন, আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে। কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সায় এতক্ষণ লাগবার কথা নয়। কোথায়? এখনো তো বেশিক্ষণ হয়নি বরুণ বাবু, চিন্তা করবেন না, ঠিক সময়ই আপনার কাকুর সাথে আপনার দেখা হবে। না না, আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন, আমি হেঁটে হেঁটেই যাব। সে কথা বললে কি আর হয় বরুণ বাবু, এতদিন পর আমরা একজন অতিথিকে পেয়েছি, তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাই না? কিরে লালু, কিছু ভুল বললাম ভাই? না 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 না, হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? লালু, তুমিও? না না, তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে, পালাতেই হবে। আমাদের হাত থেকে তুই পালাতে পারবি না, কিছুতেই পারবি না। এই লালু, আরো আরো জোরে রিক্সা চালা, দেখিস ওই লোকটা যাতে পালাতে না পারে। আমাদের অনেক দিন পর একটা শিকার পাওয়া গেছে, এবার ওটাকেও মেরে আমাদের মতন ভূত করব। চিন্তা করিস না তারক, শিকার আমি পালাতে দেব না। যেই জঙ্গলে ঢোকে সেই ভূত হয়ে যায়। না না না, আমি ভূত হব না, হব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর কি হলো বরুণ জেঠু? যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখিরা ডাকছে। একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল, এটা আপনার ট্রাঙ্ক বাবু? আর ভয় নেই বাবু, আপনার বিপদ কেটে গেছে। মশাই, দাঁড়ান, দাঁড়ান। তারপর তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি? গেছিলাম রে আকাশ, কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে। বাড়ির চাকর রামুদা এসে বলল, দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় 1 মাস হলো মারা গেছেন। তারপর আমি ফিরে এলাম, কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি, আর কখনো ভুলতে পারবো না। ও বরুণ জেঠু,
আমাদের ছায়ামূর্তিগুলো দেখো কেমন ভূতের মতো মনে হচ্ছে। সত্যি রে আকাশ, নিজেদের ছায়া দেখে নিজেদেরই কেমন ভয় করছে রে। তাহলে বল, সে কটা দিন আবার কেমন ভয়ে ভয়ে কেটেছিল পল্টু? মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না গো, বলো না। বলবো বলবো, আজ তোদের সব বলবো। তখন পোস্টমাস্টার হিসেবে আমি রাধানগরে পোস্টিং। সেখানেই একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছি। দুটো ঘর, একটা বারান্দা, সামনে একটা ছোট বাগানও ছিল। ছোটর মধ্যে বেশ সুন্দর। আর বাড়ির পিছন দিকে ছিল একটা ছোট ডোবা। বর্ষা হলেই সেই ডোবা থেকে ভেসে আসতো ব্যাঙের ডাক, গ্যাঙর গ্যাঙর করে। ওরে বাবা, সে অসাধারণ লাগতো। দিনের বেলাটা বেশ ভালোই কাটতো, কিন্তু রাত হলেই এক ধরনের অদ্ভুত অনুভূতি তো আমার। অদ্ভুত অনুভূতি মানে? তুমি ঠিক কি বলতে চাইছো বরুণ জেঠু? রাত হলেই জানিস, মনে হতো ওই বাড়িতে কে যেন হাঁটছে। বাগানের শুকনো পাতাগুলো থেকে খড়খড় করে শব্দ হতো। ওটা তো তোমার মনের ভুলও হতে পারে বরুণ জেঠু। এমনও তো হতে পারে রাতে হাওয়ায় পাতাগুলো নড়তো, বা কোনো বেড়াল, ইঁদুর, সাপ বা অন্য কোনো প্রাণী পাতার উপর দিয়ে চলতো। ওরে বাবা, সেসব প্রথম প্রথম আমিও ভাবতাম রে পল্টু। আর ব্যাপারটা আসলে কি সেটা দেখার জন্যে আমি একদিন রাতে টর্চটা জ্বালিয়ে বাগানটা ভালো করে দেখছিলাম। কিন্তু হঠাৎ দেখি, আমি জানি এই বাগানে কেউ না কেউ অবশ্যই আছে। সামনে এসো, এসো বলছে। এ কি, হঠাৎ করে সব আলো এমন দপদপ করছে কেন? আমি তো কালকেই টর্চে নতুন ব্যাটারি লাগালাম, তাহলে আমার টর্চের আলোটা এমন করছে কেন? না না, টর্চটার তো এমন হওয়ার কথা নয়। এ কি, টর্চটা নিভে গেল কেন? ঘরের আলোটাও দপদপ করতে করতে নিভে গেল। এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। সব কিছু বোঝার চেষ্টা করবেন না পোস্টমাস্টার মশাই, কারণ সব কিছু বোঝা যায় না। কে 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 তুমি? আমার পরিচয় আপনি কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না। এ কি, কোথায় গেল? কোথায় গেলে তুমি? আরে সাহস থাকলে সামনে এসো, এসো বলছি। এই তো সব আলো আবার জ্বলে উঠেছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর নিমেষের মধ্যে ওই লোকটা গেলই বা কোথায়? হ্যাঁ, সত্যি তো গেল কোথায়? তুমি লোকটাকে আর দেখতে পেলে না? না রে, আর দেখতে পেলাম না। লোকটা কি মানুষ ছিল না, অন্য কিছু? বললাম তো, তোদের আজ আমি সব বলবো। ঠিক আছে বরুণ জেঠু, তুমি বলো তো। রাতে অত কিছু হলেও সকালে আবার সব স্বাভাবিক। আমি সাইকেল চালিয়ে রাধানগর পোস্ট অফিসে গেলাম, কিন্তু আগের দিনের রাতের কোনো কথাই কাউকে বললাম না। কিন্তু পোস্টম্যান শ্যাম সুন্দর হঠাৎ আমাকে এসে বলল, আপনার কি হয়েছে পোস্টমাস্টার মশাই? কই কিছু না তো শ্যামসুন্দর। না, আপনার মুখ চোখ কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। সাধারণত রাতে ঘুম না হলে মানুষের চোখ মুখ এমন হয়ে যায়। আসলে কাল রাতে তো লোডশেডিং হয়েছিল, তাই ঘুমটাও ভালো মতন হয়নি আর কি। লোডশেডিং? কই, আমাদের বাড়িতে তো কারেন্ট যায়নি। আর আমাদের আর আপনার বাড়ির লাইন তো একটাই। এই রে, এবার কি বলবো? না না, ঠিক লোডশেডিং নয়, লোডশেডিং হয়নি, কারেন্ট তো আবার চলেও এসেছিল। শ্যামসুন্দর শোনো, এবার কাজে বেরিয়ে পড়ো। অনেক চিঠি আছে, সব কিন্তু আজকেই দেওয়া চাই। সে আমি দিয়ে দেবো পোস্টমাস্টার মশাই, কিন্তু মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। আরে না না শ্যামসুন্দর, লুকোবো কেন? আর লুকোনোর কি বা আছে বলো তো? তুমি এইসব চিন্তা করো না, যাও যাও, নিজের কাজটা ভালো করে করো। ঠিক আছে পোস্টমাস্টার মশাই, আমি যাচ্ছি। তুমি শ্যাম সুন্দর বাবুকে সব কথা খুলে বললে না কেন বরুণ জেঠু? ওর যা স্বভাব, আমি জানতাম ওকে একবার বললে সে কথা সারা রাধানগরে রটে যাবে। মানুষের মনে অকারণে একটা আতঙ্কের সৃষ্টি হবে, আর সেটা আমি চাইনি। আরো একটা ব্যাপার হলো, আমি চেয়েছিলাম এই ঘটনার পিছনের আসল সত্যিটা আমি নিজেই খুঁজে বের করব, তাই কাউকে আর কিচ্ছু বলিনি।
আসল সত্যিটা তুমি জানতে পেরেছিলে বরুণ জেঠু? হয়তো কিছুটা পেরেছিলাম। কিছুটা মানে? ঘটনাটা পুরো শোন, তাহলেই বুঝতে পারবি আমি এই কথা কেন বলছি। বলো। সেদিন রাতে খেয়ে শুতে শুতে বেশ দেরি হয়েছিল। ঘড়িতে দেখি তখন ওই রাত 12টা মতন হবে। তখন সবে চোখটা লেগেছে, হঠাৎ শুনতে পাই আমার পাশের ঘরেই কেউ যেন পায়চারি করছে। আমি ভাবলাম তা কি করে সম্ভব, ওই ঘর তো বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া। কিন্তু ঘরের ভিতরে আওয়াজ ক্রমশ যেন বাড়তে লাগলো। আমি আর না গিয়ে থাকতে পারলাম না। এই সব যে এই বাড়িতে কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আজ এর একটা হেস্ত নেস্ত আমাকে করতেই হবে। কে কে এই ঘরে? সাহস থাকে তো সামনে এসো। শোনো, এইভাবে আমাকে ভয় দেখাতে পারবে না, কারণ ওই সব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। সামনে এসো, সামনে এসো বলছি। না 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 না, হতে পারে না, হতে পারে না, না না। তার মানে তো কোনো সন্দেহই থাকলো না যে এটা আসলে ভূতের কাজ, তাই না বরুণ জেঠু? আমিও তাই ভাবছিলাম। আর ওই বাড়ির মালিকের ওপর আমার রাগ ক্রমশ বাড়তে লাগলো। পরের দিন সকালেই আমি গেলাম বাড়িওয়ালার কাছে। শুনুন মশাই, আপনার ওই বাড়িতে ভূত আছে, আপনি আমাকে আগে বলেননি কেন? ভূত? আরে কি বলছেন পোস্টমাস্টার মশাই? আরে না না, ওই বাড়িতে কোনো ভূত ভূত নেই। আর আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এসব ভূতে বিশ্বাস করেন? আমি তো ভাবতেই পারছি না। আমিও ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু বেশ কিছুদিন ধরে এমন সমস্ত ঘটনা ঘটছে যে বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। আপনি অযথাই ভয় পাচ্ছেন পোস্টমাস্টার মশাই। আমার তো মনে হচ্ছে এসব কোনো ওই দুষ্টু লোকের কাজ। আমি দেখছি যাতে এইসব বন্ধ করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন, তা না হলে কিন্তু আমার পক্ষে আর ওই বাড়িতে থাকা সম্ভব হবে না। তারপর ওখান থেকে আমি সোজা পোস্ট অফিসে গেলাম। টিফিনের সময় শ্যামসুন্দর আমার কাছে এসে বলল, টিফিন খাবেন না পোস্টমাস্টার মশাই? না শ্যামসুন্দর, এখন আর টিফিন খেতে আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করবে কি করে? ওই বাড়িতে যে থাকে তার আস্তে আস্তে সব ইচ্ছেই চলে যায় পোস্টমাস্টার মশাই। ওই বাড়িটা ভালো নয়, বুঝলেন? আপনার আগেও ওই বাড়িতে দু একজন ভাড়া নিয়েছিল আর কি, কিন্তু টিকতে পারেনি। যেটুকু কানে এসেছে তাতে জেনেছি ওই বাড়িতে কিছু একটা আছে। ওই বাড়ি যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দিন, বুঝলেন? সে তো আমি ওই বাড়ি ছেড়ে দেব বলেই ঠিক করেছি, কিন্তু তার আগে তো ওই রহস্য আমি ভেদ করবই। তা ওই রহস্যভেদ তুমি কি করে করলে বরুণ জেঠু? রাধানগর থানার বড়বাবুকে গিয়ে আমি সব বললাম। উনি সব শুনে দুটো স্নিফার ডগ সমেত পুলিশ ফোর্স পাঠালেন ওই বাড়িতে। স্নিফার ডগ কি গো? স্নিফার ডগ হলো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কুকুর। ওদের ঘ্রাণ শক্তি হয় প্রখর। এই ঘ্রাণ শক্তির সাহায্যেই ওরা পুলিশকে তদন্তের কাজে সাহায্য করে। বুঝেছি, এবার বলো তারপর কি হলো? তারপর পুলিশ গিয়ে তদন্ত শুরু করলো। এই কাজ শুরু হতেই হঠাৎ সবাই লক্ষ্য করলো দুটো স্নিফার ডগই বাড়িটার পেছনে ডোবাটার সামনে একটা জায়গায় গিয়ে প্রচন্ড ডাকাডাকি করছে। তারপর কি হলো বরুণ জেঠু? পুলিশের সন্দেহ হলো, আর সন্দেহ হওয়াতে ওই জায়গাটা খোঁড়া হলো। আর খোঁড়ার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো ও মাই গড, এ তো একটা মৃতদেহ। দেখে তো মনে হচ্ছে কেউ খুন করে এটাকে মাটিতে পুঁতে দিয়ে গেছে। তারপর শুরু হলো আসল তদন্ত। কিন্তু আজ পর্যন্ত আসল অপরাধী সাজা পেয়েছে কিনা সেটা আমি জানি না। তবে একদিন রাতে, তখন আমি রাধানগরের অন্য একটা বাড়িতে ভাড়া থাকি, হঠাৎ রাতের বেলা দেখি সেই চাদর পরা ছায়া মূর্তি আমার জানলার সামনে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? কিন্তু ছায়া মূর্তি কোনো উত্তর দিল না। আস্তে আস্তে চলে গেল। তারপর ধীরে ধীরে হারিয়ে গেল রাতের ঘন অন্ধকারে। তারপর আর কোনোদিন ওই ছায়ামূর্তি তুমি দেখোনি বরুণ জেঠু? না রে আকাশ, আর কখনো দেখিনি।
আজ স্কুলে কি হয়েছে জানো বরুণ জেঠু? কি হয়েছে রে লালটু? তখন আমাদের অঙ্ক ক্লাস চলছিল, হঠাৎ দেখি জয় দরদর করে ঘামছে, তারপর কি সব যেন বিড়বিড় করে বলছিল। সঙ্গে সঙ্গে তো আমরা ওকে টিচার্স রুমে নিয়ে যাই, তারপর জয়ের বাড়িতে খবর দিলে ওর বাবা মা এসে নিয়ে যায়। ও, তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমরা জয়ের বাড়িতেও গেছিলাম। জয় তখনও বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটা কথা কানে এলো। কি কথা আকাশ? জয়ের বাবা ওনার প্রতিবেশীকে বলছিলেন, জয়ের দাদু চলে যাওয়ার পর থেকেই দেখছি মাঝে মধ্যেই জয়ের সঙ্গে এরকম হচ্ছে। তাহলে তো চিন্তার বিষয়। আপনি বরং কোনো একটা ভালো ওঝাকে ডাকুন, বুঝলেন? আমার কিন্তু ব্যাপারটা বেশ অন্যরকম মনে হচ্ছে। কি বলতে চাইছেন? ওর দাদুর আত্মা? মানে? আমার তো সেরকমই মনে হচ্ছে। এ ডাক্তার বদ্যির কাজ নয়, বুঝলেন? ওঝা ওঝা কোনো ভালো ওঝাই লাগবে এই সমস্যা থেকে জয়কে উদ্ধার করতে গেলে। শুনলে তো, আমিও সেটাই ভাবছি। এটা একেবারে ভুতুড়ে ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তুমি যাও যাও, আর দেরি করো না। একজন ভালো দেখে ওঝাকে খবর দাও। আমার ছেলেটাকে ওইভাবে শুয়ে থাকতে দেখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে গো, একেবারে ফেটে যাচ্ছে। জয়ের দাদু মারা যাবার পর থেকেই এইসব হচ্ছে। এই কথাটা আজ বরুণ জেঠুকে বলতেই হবে। তোদের বন্ধু জয়ের এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন পোস্টমাস্টার হয়ে কেতুগ্রামে ছিলাম, তখন ওখানে একটা ছেলের সঙ্গে ঠিক এরকম ঘটনাই ঘটেছিল। ছেলেটার নাম ছিল ফটিক। ফটিক? কি হয়েছিল ওর সঙ্গে বরুণ জেঠু? সেটাই তো তোদের এখন বলবো রে আকাশ। ফটিক খুব মিষ্টি আর দুষ্টু ছেলে ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো ওর ওই মিষ্টি মিষ্টি কথার জন্য। ফটিক ছিল ওর রাঙা মাসির, যাকে বলে একেবারে নয়নের মণি। ফটিক একটু চোখের বাইরে গেছে কি ওর রাঙা মাসি একেবারে পাগল হয়ে যেত। তাই প্রায় ফটিককে বলতো, ওরে ফটিক, আমার নয়নের মণি, তোকে না দেখতে পেলে আমি যে মরেও শান্তি পাবো না রে। সব সময় তুমি এরকম কথা বলবে না তো রাঙামাসি। তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো যাবে না। আমিও যে তোকে ছেড়ে যেতে চাই না ফটিক, একেবারে যেতে চাই না। কিন্তু যে রাঙামাসি ফটিককে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না, সেই রাঙামাসি একদিন ফটিককে ছেড়ে চিরদিনের মতন চলে গেলেন। সে ফটিকের কি কান্না, কিছুতেই তাকে শান্ত করা যায় না। তখন ফটিকের মা ফটিককে শান্ত করবার জন্য বলে, কাঁদিস না, কাঁদিস না ফটিক, কাঁদিস না। তুই কাঁদলে তো তোর রাঙামাসিও খুব কষ্ট পাবে। বল, তুই কি চাস তোর জন্যে তোর রাঙামাসি কষ্ট পাক? কিন্তু আমার রাঙামাসি কোথায় মা? আমি কত করে রাঙামাসিকে ডাকি, মাসি তো আর আসেই না আমার কাছে। আমার মাসি কোথায় মা, বলো না। ওই যে চাঁদেই তো তোর রাঙামাসি এখন থাকে, ওখান থেকে রাঙামাসি তোকে সব সময় দেখছে। তাই আর কাঁদিস না বাবা। রাঙামাসি ওই চাঁদ থেকে আবার কবে আসবে আমার কাছে? আসবে আসবে, ঠিক আসবে। তুই শান্ত হয়ে আর দুষ্টুমি করিস না, তাহলেই দেখবি তোর রাঙামাসি আবার তোর কাছে আসবে। ঠিক আছে মা, আমি আর দুষ্টুমি করব না। তোমরা যা বলবে আমি ঠিক তাই শুনবো। এই তো লক্ষ্মী ছেলে আমার। ছোট্ট ফটিক মায়ের কথা বিশ্বাস করে নেয়, ভেবে নেয় সত্যি ওর রাঙামাসি চাঁদে আছে। আর তাতেই হলো বিপদের শুরু। কি বিপদ বরুণ জেঠু? প্রতিদিন রাতে চাঁদ দেখতে থাকে ফটিক। চাঁদে ওর রাঙামাসি আছে ভেবে চাঁদের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। কিছুতেই এই ব্যাপার থেকে ফটিককে আটকানো যায় না। কিন্তু ওদিকে রাঙামাসিও তো আর ফিরে আসে না। ফলে দিনে দিনে ফটিকের শরীর আর মন দুই খারাপ হতে থাকে। ডাক্তার এসে ফটিককে দেখে ওর বাবা মাকে বলে, ছেলে সুস্থ করতে গেলে হাওয়া বদল করতে হবে। কেতুগ্রাম থেকে কিছুদিনের জন্য অন্য জায়গায় ঘুরিয়ে আনতে হবে ফটিককে, যাতে রাঙামাসির কথা ও ধীরে ধীরে ভুলে যায়। ডাক্তারের কথা শুনে ফটিককে নিয়ে তার বাবা মা পাহাড়ে ঘুরতে গেল। কিন্তু পাহাড়ে ঘুরতে গিয়েও ফটিকের সমস্যা দূর হলো না। কেন বরুণ জেঠু, দূর হলো না কেন? সুন্দর পাহাড়ও ফটিকের মন ঠিক করতে পারলো না? না, পারলো না। কারণ রাত হলেই যে আকাশে চাঁদ ওঠে, আর চাঁদ দেখলেই ফটিকের ওর রাঙামাসির কথা মনে পড়ে যায়। চাঁদকে তো আর বাবা লুকিয়ে রাখা যায় না। তাহলে ফটিক কি আর কখনো সুস্থ হতে পারেনি? পারেনি তো। কিছুদিন পাহাড়ে থাকবার পর ফটিকরা আবার ফিরে এলো কেতুগ্রামে।
আর তারপরেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। কি অদ্ভুত ঘটনা গো বরুণ জেঠু, বলো না। ফটিক সবাইকে বলে রাঙামাসি নাকি সর্বদা ওর সঙ্গেই থাকে, ও যা চায় ও রাঙামাসি নাকি তাই দেয়। সত্যি ফটিক ও রাঙামাসিকে দেখতে পেত? পেত, নিশ্চয়ই পেত। তুমি এত জোর দিয়ে কথাটা কি করে বলছো বরুণ জেঠু? বলছি কারণ আমি নিজের চোখে তো দেখেছি সেই অদ্ভুত ঘটনা ঘটতে। কি অদ্ভুত ঘটনা তুমি ঘটতে দেখেছো একবার বলো তো। সেদিন ফটিকদের বাড়িতে আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজে। কি কাজে বরুণ জেঠু? ফটিকের বাবা আমাকে বলেছিল আমার চেনাশোনা যদি কোনো ভালো ডাক্তার থাকে তাহলে আমি যেন ওনাকে বলি। তা আমি অনেক খোঁজ খবর নিয়ে একজন ভালো ডাক্তারের খোঁজ পেয়ে সেই ডাক্তারবাবুর চেম্বারের ঠিকানাটা বলতেই ফটিকদের বাড়িতে গিয়েছিলাম। তারপর পোস্টমাস্টার মশাই, আপনি যদি দয়া করে ডাক্তারবাবুর ঠিকানাটা একটা খাতায় লিখে দেন তো খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন ফটিকটার এই অবস্থা দেখে আমার মনটাও একদম ভালো নেই। ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। পেনের কালিটা বোধহয় ফুরিয়ে গেছে মনে হচ্ছে। একটা পেন হবে? আপনার পেন লাগবে পোস্টমাস্টার মশাই? আমি এক্ষুনি আমার রাঙামাসিকে বলে আপনার জন্য পেনের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার রাঙামাসিকে বলে পেনের ব্যবস্থা করবে ফটিক? হ্যাঁ, এই তো রাঙামাসি আমার কাছেই আছে। আমি এক্ষুনি রাঙামাসিকে বলবো আর রাঙামাসি আপনার জন্য পেনের ব্যবস্থা করে দেবেন। এসব তুমি কি বলছো ফটিক? হ্যাঁ, সত্যি বলছি পোস্টমাস্টার মশাই। এই দেখুন তাহলে। রাঙামাসি, ও রাঙামাসি, তুমি পোস্টমাস্টার বাবুর জন্য একটা পেন এনে দাও না। দাও না রাঙামাসি। দেখলেন তো পোস্টমাস্টার মশাই, আমার রাঙামাসি আমাকে কত ভালোবাসে। আমি যেই বললাম আর সঙ্গে সঙ্গে রাঙামাসি আপনার জন্য পেন নিয়ে এলো। হ্যাঁ, এ যে অবিশ্বাস্য। আমি নিজের চোখে না দেখলে এমন ঘটনা যে ঘটতে পারে কখনোই তো বিশ্বাস করতে পারতাম না। না, কখনো না। এই ঘটনার পর আমি কি করেই বার ফটিকের কথা বিশ্বাস না করে থাকতে পারি বলতে পারিস? তারপর কি হলো বরুণ জেঠু? গোটা কেতুগ্রামের সবাই তখন এটা বিশ্বাস করে নিয়েছে যে ফটিকের রাঙামাসি মরে গিয়ে আবার ফটিকের কাছেই ফিরে এসেছে। ফটিক ওর সাথেই থাকে, ওর সাথেই কথা বলে, কিন্তু এটা তো আর বেশি চলতে দেওয়া যায় না। তাই ফটিকের বাবা একদিন কেতুগ্রামের সব থেকে বড় ওঝা কালীচরণকে ডেকে নিয়ে এলো ফটিকের রাঙামাসির ওই ভূতকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওং রিং ক্লিং ফট, ওং রিং ক্লিং ফট। ভূত পেতনি শাকচুন্নি, এই বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ঠিক করছিস না কালীচরণ? মনে রাখিস, ফটিক আমার ফটিককে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। রাঙামাসি, রাঙামাসি, তুমি যেও না রাঙামাসি, রাঙামাসি। ফটিক দাঁড়া দাঁড়া ফটিক। সেদিন দৌড়ে দৌড়ে গিয়ে ফটিকের বাবা ফটিককে ঘরে নিয়ে আসতে পেরেছিল, কিন্তু ঠিক এর কয়েকদিন পর রাতে রাঙামাসি আবার তার ফটিকের কাছে আসে। আয় আয় ফটিক, আয়। এই দেখ, আমি তো রাঙামাসি, তোর জন্য আবার এসেছি। রাঙামাসি, তুমি এসেছো? আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে ফটিক। চলে আয়, চলে আয় আমার কাছে। আসছি রাঙামাসি, আমি আসছি, আসছি। তোকে আমার কাছ থেকে আর কেউ দূরে নিয়ে যেতে পারবে না রে ফটিক। কিন্তু রাঙামাসি, এই রাতের বেলা এত বড় আর গভীর নদী আমরা কি করে পার করব? আমি থাকতে তোর এত চিন্তা কিসের? আয়, আমার হাতটা ধর। রাঙামাসির আত্মা ফটিককে নিয়ে নদীর ওপারে চলে গেল। হ্যাঁ রে, আর তারপর ফটিকের আর কোনো খবর কেউ পায়নি।